একটি ইসলাম মুক্ত বাংলাদেশ সেনাবাহিনী ভারতীয় আধিপত্যের অগ্রগামী। তারেক জোবাইদার সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছে আদালত। এবার দেখবেন বিস্তারিত সংবাদ। শেখ হাসিনার যুক্তরাষ্ট্র ভিত্তিক পুত্র এবং উপদেষ্টা সজীব জয় 2008 সালের নভেম্বরে কার্ল সিউভাকোর সাথে বাংলাদেশে ইসলামী চরমপন্থার উত্থানের স্ট্রিমিং শিরোনামে একটি নিবন্ধ লিখেছিলেন। প্রবন্ধটি মর্যাদাপূর্ণ হার্ভার্ড ইন্টারন্যাশনাল রিভিউতে প্রকাশিত হয়েছে। মজার ব্যাপার হলো, বহু বছর পরে এখন লেখকের লাইন থেকে সজীব জয়ের রেফারেন্স মুছে ফেলা হয়েছে এবং কার্ল সিউভাকোকে একমাত্র লেখক হিসেবে দেখানো হয়েছে। উল্লিখিত নিবন্ধের বিষয়টি বিশ্বের শত শত সংবাদপত্র এবং অন্যান্য প্রকাশনায় অসংখ্য অ্যাড এবং বিশ্লেষণে আলোচনা করা হয়েছে। আমি 2008 এবং 2010 সালে বাংলাদেশের প্রধান দুটি পত্রিকায় বাংলা ভাষায় কয়েকটি নিবন্ধ লিখেছিলাম। ক্ষমতা অর্জনের জন্য মা ছেলের কৌশল, মাতা পুত্রের ক্ষমতা প্রাপ্তির কৌশল। উল্লেখিত লেখকরা বাংলাদেশের সাধারণভাবে এবং এর সামরিক বাহিনী, বিশেষ করে আওয়ামী লীগ শাসিত একটি নিকট ভবিষ্যতের বাংলাদেশে ইসলাম মুক্তকরণের পক্ষে তাদের মামলা উপস্থাপন করেছেন। হার্ভার্ড ইন্টারন্যাশনাল রিভিউ নিবন্ধটি ছিল আগে থেকে ন্যায্যতা দেওয়ার একটি সুস্পষ্ট প্রয়াস। পরবর্তীকালে বাংলাদেশে রাজনৈতিক ইসলাম সহ সকল বিরোধী রাজনৈতিক মতামতকে হিংসাত্মক উপায়ে নির্মূল করা। সেই সময়কার বিটুইন দ্য লাইন পড়ে ভারত অনুপ্রাণিত আওয়ামী নকশা বুঝতে পেরেছিলেন মাত্র কয়েকজন বুদ্ধিজীবী ও রাজনৈতিক বিশ্লেষক। অপরদিকে দুর্নীতি দমন কমিশনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান এ আদেশ দেন। ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে 19 জানুয়ারির মধ্যে সম্পত্তি বাজেয়াপ্ত করার অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এর আগে 2022 সালের 1 নভেম্বর আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। 26 জুন হাইকোর্ট তারেক ও জোবাইদাকে পলাতক ঘোষণা করেন এবং দুর্নীতির মামলাকে চ্যালেঞ্জ করে রিট আবেদন খারিজ করে দেন। এই দম্পতি 2008 সাল থেকে লন্ডনে অবস্থান করেছেন। হাইকোর্ট 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে দায়ের করা মামলায় স্থগিতাদেশও প্রত্যাহার করে নেন এবং যত তাড়াতাড়ি সম্ভব বিচারের কার্যক্রম শেষ করতে সংশ্লিষ্ট নিম্ন আদালতকে নির্দেশ দেন। আদেশ পাওয়ার 10 দিনের মধ্যে ঢাকার মুখ্য মহানগর হাকিমকে মামলার নথি ঢাকার সিনিয়র মেট্রোপলিটন দায়রা জজ আদালতে, এছাড়া তারেকের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দু বানুর বিরুদ্ধে বিচার কার্যক্রম বাতিল করা হয়েছে। প্রসঙ্গত 2007 সালের 26 সেপ্টেম্বর কাফরুল থানায় তারেক, তার স্ত্রী জোবাইদা এবং জোবাইদার মা সৈয়দা ইকবাল মান্দবানুর বিরুদ্ধে অবৈধভাবে 4 কোটি 82 লাখ টাকার সম্পদ অর্জন এবং 2 কোটি 16 লাখ টাকার তথ্য গোপনের অভিযোগে মামলাটি করে দুদক। মামলার তদন্ত কর্মকর্তা 2009 সালের 31 মার্চ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে 3 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। অন্যদিকে 2009 সাল থেকে টানা 13 বছরের বেশি সময় ধরে ক্ষমতায় রয়েছে আওয়ামী লীগ। এই সময় তিনটি নির্বাচনে নিরঙ্কুশভাবে বিজয়ী হয়েছেন। আর এই বিজয়ের অন্যতম কারণ হল কৌশলগত অবস্থান। একদিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে যেমন আওয়ামী লীগ নিজেকে অপরিহার্য এবং গ্রহণযোগ্য একটি রাজনৈতিক দল হিসেবে প্রতিপন্ন করেছে, তেমনি জাতীয় রাজনীতিতে প্রায় সবগুলো রাজনৈতিক দলের সাথে প্রকাশ্য গোপন সখ্যতা গড়ে বিএনপি জামায়াতকে একঘরে করেছে। কিন্তু এই দীর্ঘ কৌশল এখন যেন অকেজো হয়ে গেছে। ক্রমশ ঘরে বাইরে একলা হয়ে যাচ্ছে আওয়ামী লীগ এবং আগামী নির্বাচনের আগে এটি আওয়ামী লীগের জন্য একটি বড় সংকট তৈরি করতে যাচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন। আন্তর্জাতিক পরিমণ্ডলে ক্রমশ আওয়ামী লীগ বন্ধুহীন হয়ে পড়েছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে বৈশ্বিক মেরুকরণে আওয়ামী লীগের কূটনৈতিক অস্পষ্টতা এবং বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে আন্তরিকতার অভাবের কারণে আওয়ামী লীগের আন্তর্জাতিক মিত্ররা আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সবচেয়ে কাছের বন্ধুদের অন্যতম ছিল। বিশেষ করে 1/11 পর যে নির্বাচন অনুষ্ঠিত হলো, সেই নির্বাচন মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বড় ভূমিকা ছিল এবং আওয়ামী লীগকে ক্ষমতায় আনার ক্ষেত্রে আন্তর্জাতিক প্রভাবলয়ে যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সরকারের সম্পর্কের টানাপোড়েন চলছে প্রায় 1 বছর ধরে। এই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের ব্যাপারে নানা রকম নেতিবাচক অবস্থান গ্রহণ করেছে। সর্বশেষ বাংলাদেশের নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যেই কথাবার্তা বলছে, কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তেমন কোনো তৎপরতা নেই। বর্তমানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের যে রাষ্ট্রদূত রয়েছে তাকে বদল করা হয়েছে, কিন্তু নতুন রাষ্ট্রদূত এখনো যাননি। বাংলাদেশের যে বিষয়গুলো নিয়ে যুক্তরাষ্ট্রের খোলাখুলিভাবে কথা বলতে চায় সে সমস্ত বিষয়ে কোনো অগ্রগতি হয়নি। র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞার বিষয়ে বাংলাদেশ কয়েক দফা আলোচনার চেষ্টা করলেও এখন পর্যন্ত কোনো ইতিবাচক ফলাফল আনতে পারেননি, বরং মানবাধিকার সহ বিভিন্ন ইস্যুতে মার্কিন চাপ আরও বাড়ছে। ইউরোপের দেশগুলো ছিল আওয়ামী লীগের সবচেয়ে বড় মিত্রদের একটি। বিশেষ করে 1975 সালে 15 আগস্টের ঘটনার পর ইউরোপের দেশগুলি প্রথম এই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে নিন্দা জানিয়েছেন। কিন্তু ইউরোপের দেশগুলো বাংলাদেশ মানবাধিকার, সুশাসন, ডিজিটাল নিরাপত্তা, আইন ইত্যাদি নিয়ে কথাবার্তা বলছে। সর্বশেষ পররাষ্ট্রমন্ত্রী একজন রাষ্ট্রদূতকে মিথ্যাবাদী বলার পর ইউরোপের দেশগুলোর মধ্যে এক ধরনের হতাশা তৈরি হচ্ছে। একজন কূটনৈতিক সম্পর্কে একটি দেশের পররাষ্ট্রমন্ত্রী এরকম মন্তব্য করতে পারে কিনা সেই প্রশ্নও এখন কূটনৈতিক পাড়ায় আলোচিত হচ্ছে। ভারতের সঙ্গে সম্পর্ক আপাত দৃষ্টিতে ভালো এবং উষ্ণ মনে হলেও ভেতরে ভেতরে ভারতও বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে উদ্বিগ্ন এবং অসন্তুষ্ট বলে একাধিক সূত্র জানিয়েছে। যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী মাসের প্রথম সপ্তাহে ভারত সফর করবেন এবং সেই সফরে দুদেশের সম্পর্কের টানাপোড়েনে জায়গাগুলো ঠিক করা হবে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়ন সহ বিভিন্ন বিষয়ে ভারতের উদ্বেগ রয়েছে। চীন বাংলাদেশের সবচেয়ে বড় অর্থনৈতিক পার্টনারদের একটি, কিন্তু চীনের সঙ্গে এখন বাংলাদেশের ধীরে চলনীতি গ্রহণ করছে। ফলে কূটনৈতিক অঙ্গনে বাংলাদেশ মোটামুটি একলা হয়ে পড়েছে। এই একাকিত্ব আগামী নির্বাচনে আওয়ামী লীগের জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে। রাজনৈতিক অঙ্গনে আওয়ামী লীগ 14 দলীয় জোট এবং মহাজোটের মাধ্যমে একটি বাতাবরণ তৈরি করেছিল। প্রায় সব রাজনৈতিক দলগুলোকে আওয়ামী লীগ তার সঙ্গে নিয়ে এসেছিল যেন বিএনপি জামায়াত একলা হয়ে থাকে। এমনকি যে সমস্ত দলগুলো বিএনপির সঙ্গে ছিল তাদের সঙ্গে আওয়ামী লীগ একটা গোপন সখ্যতা তৈরি করেছিল, জাতীয় ঐক্যফ্রন্ট যার অন্যতম প্রমাণ। কিন্তু সেই রাজনৈতিক কৌশলেও আওয়ামী লীগ যেন কোণঠাসা হয়ে পড়েছে। আওয়ামী লীগের আদর্শিক জোট 14 দল ভাঙনের মুখে। 14 দলের নেতারা সাফ জানিয়ে দিয়েছে আওয়ামী লীগ সরকারের এই সমস্ত কর্মকাণ্ডের দায় তারা নেবেন না। লোডশেডিং, ডিজেলের মূল্যবৃদ্ধি ইত্যাদি বিষয়ে জোটের শরিকরা সরাসরি সরকারের বিরোধিতা করেছে। অন্যদিকে মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টি জানিয়ে দিয়েছে আনুষ্ঠানিকভাবে মহাজোট এখন আর নেই। বাম দলগুলোর সঙ্গে আওয়ামী লীগের আগে থেকে দূরত্ব তৈরি হয়েছিল, এখন সেই দূরত্ব আরও বেড়েছে। ইসলামপন্থী দলগুলো এখন সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে না, বরং তারা বিএনপি এবং অন্য দক্ষিণপন্থীদের নিয়েই ব্যস্ত রয়েছে। এরকম একটি পরিস্থিতিতে নির্বাচনে 1.5 বছরেরও কম সময় আগে আওয়ামী লীগ জাতীয় ও আন্তর্জাতিকভাবে যে একলা হচ্ছে সেটি উদ্বেগজনক বলে আওয়ামী লীগের নেতারাই মনে করছেন। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আওয়ামী লীগের উদ্যোগ বাড়ানো দরকার বলেও তারা ভাবছেন।